প্রিয় কৃষক ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজকে আমরা মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো সালফার নিয়ে এবং দ্বিতীয়টি হলো মাজরা পোকা দমন ব্যবস্থা নিয়ে। তাহলে চলে যাই আমাদের মূল আলোচনায়। সালফার নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে সালফার কী। সালফার মূলত উদ্ভিদের একটি গৌণ খাদ্য উপাদান। এটি উদ্ভিদের প্রোটিন এবং নাইট্রোজেন শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে ধান চাষে চারা রোপণের 30 দিনের ভিতর সালফার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। এটি ধান গাছের শিকড়ে বৃদ্ধি ঘটিয়ে মাটি থেকে খাদ্য উপাদান গ্রহণে বিশেষ ভূমিকা পালন করে। সালফার মূলত ধানের চারা রোপণের 30 দিনের ভিতর প্রয়োগ করা ভালো। ধান গাছের বয়স যখন 45 দিন পার হয়ে যায়, এরপর প্রয়োগ করলে গাছ ততটা ভালো হয় না এবং কুশির সংখ্যাও সেভাবে বৃদ্ধি করে না। আমরা জানি ধানের চারা রোপণের 35 থেকে 50 দিনের ভিতরে যে কুশিগুলো বার হয়, সেগুলি থেকেই মূলত ধানের লম্বা শীষ বার হয়। এরপর যে কুশিগুলো বের হয় তা থেকে খাটো খাটো ছোটো শীষ বের হয়, যেগুলির দ্বারা ফলন সেভাবে বৃদ্ধি হয় না। এই কারণে আপনারা চারা রোপণের 15 থেকে 30 দিনের ভিতরে সালফার প্রয়োগের চেষ্টা করবেন। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের এটাই বলবো, প্রথম চাপান যেহেতু চারা রোপণের 12 থেকে 15 দিন পর দিতে হয়, এই সময় কিন্তু ধান গাছের শিকড়ের বৃদ্ধি সেভাবে ঘটে না। এই কারণে সালফার প্রয়োগ করলে আপনি কিন্তু সেভাবে গাছ পাবেন না। এই কারণে আপনারা চারা রোপণের যখন 25 থেকে 30 দিনের ভিতর দ্বিতীয় চাপানটি দেবেন, সেই সময় অবশ্যই ইউরিয়া সারের সঙ্গে বিঘা প্রতি 1 কেজি সালফার প্রয়োগ করবেন। তবে সালফার প্রয়োগের সুন্দর একটি রেজাল্ট পাবেন। বাজারে বিভিন্ন নামে আপনারা সালফার পেয়ে যাবেন। এর ভিতরে কুমুলাস, থিওবিট, স্টেটবিট, মনোবিট, সানবিট, কিউমেক্স ইত্যাদি। এর ভিতর সবচেয়ে জনপ্রিয় হলো সিনজেনাটার থিওবিট। আমি এটি ব্যবহার করে থাকি। দেখুন, আজ আমার রোপণের বয়স 34-35 দিন এরকমই হবে। এর ভিতর দেখেন প্রতিটা গোছে প্রায় 15-20টা, কোনো কোনো গোছে তার থেকে বেশি আমার কাঠি বেরিয়ে গেছে। এর থেকে আগামী 10-15 দিনের ভিতর আশা করা যায় আমার ধানের গোছায় আরও প্রচুর পরিমাণে পাশ কাঠি বের হবে। আপনারা হয়তো ভাবছেন যে আমি শুধু সাইডের পাশ কাঠি দেখাচ্ছি, আমার ধান গাছের ভিতরে হয়তো সেভাবে পাশ কাঠি নেই, কিন্তু দেখুন ভিতরে যেন আরও বেশি পাশ কাঠি। আসলে প্রতিটি ধানের গোছেই এরকম পাশ কাঠি পাবেন আমার। তবে ধানের পাশ কাঠি পেতে হলে আপনাকে শুধু থিওবিট প্রয়োগ করলেই হবে না। এর পাশাপাশি আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ জল এবং সঙ্গে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে খাদ্য রাখতে হবে এই সময়, কারণ এই সময় গাছের প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়ে থাকে। আরেকটি বিষয় এ সময় মাথায় রাখতে হবে, সেটি হলো ধান গাছের গোড়ায় মাঝে মাঝে জল একটু বাড়িয়ে দিতে হবে, কারণ এখন গরম পড়ে গেছে, জল বাড়িয়ে দিলে কোনো সমস্যা হবে না। আপনি যদি আপনার ধান গাছ হাইটে না বড় করতে পারেন, অর্থাৎ লম্বা যদি আপনি বড় না করতে পারেন, তবে আপনার ধান গাছে কিন্তু লম্বা লম্বা শীষ কখনই হবে না। একটা কথা আছে, মা যেমন চাও তেমন, অর্থাৎ মা যদি লম্বা চওড়া পুষ্ট হয়, তার বাচ্চা কাচ্চারও কিন্তু তেমনই হবে। এই কারণে আপনাদের ধান গাছে মাঝে মাঝে 4-6 আঙ্গুল বা তার বেশি জল রাখার চেষ্টা করবেন। মাঝে মাঝে জল কমিয়ে দেবেন, বাড়িয়ে দেবেন। দেখবেন এতে করে আপনাদের ধানের পাশ কাঠি আরও বেশি করে বার হবে এবং গাছ দেখবেন হাইটে অনেক লম্বা হবে। গাছকে আপনার হাইটে বড় করতে হলে আপনি যখন সার দেবেন, তারপর যখন পিজিআর বা অনুখাদ্য প্রয়োগ করবেন, তখন তার সাথে আপনি যেটা প্রয়োগ করবেন সেটি হলো ম্যাগনেসিয়াম। আপনি ম্যাগনেসিয়াম প্রতি লিটার জলে 0.5 গ্রাম থেকে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এতে করে দেখবেন আপনার ধান গাছগুলির দ্রুত বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ ধান গাছগুলির যখন আপনার শীষ বের হবে, তখন অন্ততপক্ষে যেন আপনার কোমর অবধি হাইট তো হয়। এর থেকে যত বেশি বানাতে পারবেন ততই ভালো। আমি আপনাদের দেখাবো
যখন আমার শীষ বের হয় তখন আমার ধান গাছগুলোর হাইট থাকে আমার বুক অবধি। কিছু কিছু জায়গায় আমাকে আপনারা দেখতেই পারবেন না ওষুধ দেওয়ার সময়, এত অবধি হাইট হয়। আগামীতে সেই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখতে পারবেন। এবার যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো মাজরা পোকা। প্রিয় কৃষক ভাইয়েরা, এই দক্ষিণা বাতাস বওয়ার সাথে সাথে মাজরা পোকা কিন্তু আক্রমণ করা শুরু করে দিয়েছে। এই মাজরা পোকাকে আপনারা যদি অবহেলা করেন তবে কিন্তু আপনার কোনো কষ্টেই কাজে লাগবে না। আর ধানের ফলনে যে দুটি জিনিস ব্যাঘাত ঘটায় সেটি হলো এক এই মাজরা পোকা, দ্বিতীয় হলো ইঁদুর। তাই এই দুটিকে জমি থেকে সমূলে উৎখাত করতে হবে, তবেই আপনি আপনার জমি থেকে ভালো একটি ফলন পাবেন। আর আপনি একটি ব্যাপার খেয়াল করবেন যে জমির ফসল সবচেয়ে সুন্দর বেশি সেই জমিতেই মাজরা পোকার আক্রমণ বেশি। তাই যাদের ধান অত্যন্ত ভালো তারা এখন থেকে সাবধান হন। দেখুন, মাজরা পোকা কিন্তু ডিম পাড়ার আনন্দে পাতায় বসে দোল খাওয়া শুরু করে দিয়েছে। আমি আপনাদের আজকে ধরে দেখাবো। দেখুন, এরা কিন্তু ডিম পাড়ার অপেক্ষায় আছে, কখন পেটে এদের ডিমগুলো পুড়ে যাবে আর এরা সঙ্গে সঙ্গে পাতায় ডিম পাড়াবে। দেখুন, আমি একটা আপনাদের পোকা ফাটিয়ে দেখাই। দেখেন, পেটে প্রায় ডিম এদের পুষ্ট হয়ে গেছে। একটু ভালো করে লক্ষ্য করবেন, ক্যামেরায় হয়তো ভালো বোঝা যাচ্ছে না। দেখুন, টিপ দিলে এদের দেখেন পেছন থেকে পুরো একদম যেটুকু বেরিয়েছে সব দানা দানা গোল গোল ছোটো ছোটো, অর্থাৎ এগুলো হচ্ছে মাজরা পোকার ডিম। এই ডিমগুলো পুষ্ট হয়ে গেলে 2-1 দিনের ভিতরে এরা ডিমগুলো পাতায় পেড়ে দেবে এবং ডিম দেওয়ার পর এরা নিজেও মরে যাবে। আপনারা জানেন, আমি দ্বিতীয় চাপান প্রয়োগের সময় রাসায়নিক সারের সাথে মাজরা পোকা দমনের জন্য দানাদার কীটনাশক ব্যবহার করেছিলাম। আপনাদের যাদের এখনও দ্বিতীয় চাপান দেওয়া বাকি তারা অবশ্যই আপনারা দ্বিতীয় চাপানে রাসায়নিক সারের সঙ্গে সালফার এবং দানাদার কীটনাশক ব্যবহার করবেন। বর্তমান সময় এই দুটি ব্যবহারে আপনাদের ধান গাছে অনেক পরিবর্তন আসবে। দেখুন, প্রত্যেকটি মাজরা পোকার পেটের ভিতরে ডিম গজগজ করছে। তাই মাজরা পোকা দমনের জন্য আমাদের এখনই খুব ভালো মানের একটি কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনারা জানেন, আমি এর আগের স্প্রেতে এই মাজরা পোকা মারার জন্য অ্যাসেটাপ ব্যবহার করেছিলাম। এই অ্যাসেটাপ মাজরা পোকা এবং মাজরা পোকার ডিম নষ্ট করার জন্য অত্যন্ত একটি কার্যকরী কীটনাশক। এই অ্যাসেটাপ শুধু আপনার মাজরা পোকাই মারে না, আপনার ধানে যত রকম পোকা আছে, যে পোকা চিবিয়ে খায় অথবা রস চুষে খায়, সব রকম পোকাই এই অ্যাসেটাপ মারতে সক্ষম। তবে আপনার যে ওষুধই প্রয়োগ করেন না কেন, সবসময় গাছ ভিজিয়ে স্প্রে করবেন। আগামীকাল আমি যে ওষুধটি প্রয়োগ করব সেটি হলো ইনতেফা কোম্পানির বাতির। মাজরা পোকা দমনের জন্যে এই বাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী কীটনাশক। এটি তো মাজরা পোকা মারেই, সঙ্গে মাজরা পোকার ডিমগুলো নষ্ট করে। এই বাতির ভিতরে দুটি উপাদান বর্তমান, একটি হলো কার্টাপ এবং দ্বিতীয়টি হলো অ্যাসিডামিপ্রিড। এই কার্টাপ প্রয়োগে আপনার ধান গাছের মাজরা পোকা, পাতা মরানো পোকা, জ্যাসিড, এফিড, হপার ইত্যাদি পোকা দমন হবে। এই বাতির ভিতর দ্বিতীয় যে উপাদানটি আছে সেটি হলো অ্যাসিডামিপ্রিড। এই অ্যাসিডামিপ্রিডে ট্রান্সল্যামিনা সম্পন্ন গুণ আছে, অর্থাৎ এটি যদি আপনারা পাতার উপরে ব্যবহার করেন, পাতার উপরে না, আপনার গাছের যেখানেই ব্যবহার করেন না কেন, এটি উপরে ব্যবহার করার ফলে গাছের ভিতর ঢুকেও কাজ করে। অর্থাৎ বাতি প্রয়োগে আপনার পাতায় যদি উপরে কোনো পোকা থাকে বা ভিতরে কোনো পোকা থাকে, আপনি দুটিই মারা যায়। আপনারা যদি চান তবে কার্টাপের সঙ্গে জামিন ব্যবহার করতে পারেন। এটির উপাদান ক্লোরোফাইরিফাস এবং সাইপারমেথ্রিন। এছাড়া আপনারা আরেকটি ওষুধ ব্যবহার করতে পারেন, সেটি হলো সেতারা। সেতারা একটি ভীষণ পরিচিত ওষুধ। এটিরও উপাদান ক্লোরোফাইরিফাস এবং সাইপারমেথ্রিন। এই ক্লোরোফাইরিফাস এবং সাইপারমেথ্রিন আপনার মাজরা পোকার যে ডিম, সেই ডিম নষ্টেও সাহায্য করে। সেতারা দিয়ে আপনারা যদি মাজরা পোকার ডিম নষ্ট করতে চান তবে এটি আপনারা লিটার প্রতি 2 গ্রাম হারে ব্যবহার করবেন। আর সেতারার সাথে যদি আপনারা বাতির ব্যবহার করেন, অর্থাৎ দুটি ওষুধ একসঙ্গে মিলিয়ে, তো ওই বাতির সঙ্গে এই সেতারা দেবেন আপনারা 1 মিলি পার লিটার। এই দুটি ওষুধ আপনারা যখন জমিতে একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করবেন, আপনারা যদি দুপুরে এই ওষুধ দুটি প্রয়োগ করেন তবে আপনি সন্ধ্যার পরে পরই দেখবেন আপনার ধানের জমি থেকে মাজরা পোকা উধাও। আপনি
3-4 দিন তো কোনো মাজরা পোকাই খুঁজে পাবেন না আপনার জমিতে, পুরো ফিনিশ হয়ে যাবে। তবে একটি কথা আপনারা মনে রাখবেন, এখন যেহেতু সকালবেলা প্রচুর পরিমাণে শিশির থাকে ধান গাছে, তাই আপনারা ওষুধ প্রয়োগ করবেন বেলা 12টার পরে। আর যদি আপনারা বোঝেন যে এই সময় সূর্যের তাপ প্রচণ্ড পরিমাণে আছে, তবে প্রয়োগ করবেন 2টোর পরে। মোটামুটি আপনারা 4:30-5টার ভিতরে ওষুধ প্রয়োগ বন্ধ করে দেবেন। পরে যদি আপনারা প্রয়োগ করেন তবে কিন্তু ওষুধ আপনার গাছের সঙ্গে ভালোভাবে শুকাবে না, ফলে কাজও ভালো হবে না। বর্তমানে অনেকেই এসে বলছে আমাকে যে ভাই, আমার মাজরা পোকা চলে এসেছে জমিতে, আমি কী প্রয়োগ করব। তারা অনেক দামি দামি ওষুধের কথা বলছে। আমি তাদের বললাম যে যেহেতু মাজরা পোকা সবে জমিতে আসা শুরু করেছে, এখনও সেভাবে চাপ পড়েনি, সেই জন্যে খুব দামি ওষুধ এখনই প্রয়োগ করার প্রয়োজন নেই। আপনারা সম্পূর্ণ গাছ ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করেন, আশা করি আপনার জমিতে কোনো মাজরা পোকা থাকবে না। তবে একটি জিনিস সবসময় আপনারা খেয়াল রাখবেন যে কোম্পানি যতই দাবি করুক না কেন যে তাদের ওষুধ 20 দিন 25 দিন অন্তর একবার ব্যবহার করলেই হবে, কিন্তু সেটা আপনারা করবেন না। মাজরা পোকার চাপ যখন প্রচুর পরিমাণে থাকে, তখন কিন্তু সন্ধ্যার পর আপনি যখন লাইট নিয়ে আপনার জমিতে যাবেন, তখন কিন্তু মাজরা পোকা আপনার চোখে মুখে নাকের ভিতরে এসে ঢুকে যাবে। এত চাপ বাড়ে এক সময়, ওই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই প্যাকেটের গায়ে যেটা লেখা আছে বা কোম্পানি যেটা দাবি করে 15 দিন পর বা 20 দিন পর কখনোই আপনারা মাজরা পোকার ওষুধ এই সময় প্রয়োগ করবেন না। আপনারা মাজরা পোকার ওষুধ প্রয়োগ করবেন 7 থেকে 10 দিন পর পর। হ্যাঁ কৃষক ভাই, 7 থেকে 10 দিন পর পর। এর বেশি যদি আপনারা গ্যাপে এটি প্রয়োগ করেন, আপনার ধান কিন্তু থাকবে না। যাদের 33 শতকের বিঘা, তারা অন্তত 4 ড্রাম প্রয়োগ করবেন, অন্তত 4 ড্রাম। 5 ড্রাম হলে খুবই ভালো হয়। অন্তত 4 ড্রাম আপনারা প্রয়োগ করবেন, তবেই একটি সুন্দর একটি রেজাল্ট পাবেন। তবে এক ওষুধ কিন্তু বারবার একই জমিতে প্রয়োগ করা যাবে না। পোকার আক্রমণের উপর নির্ভর করে আমরা ওষুধ চেঞ্জ করব। এরপরে আমি জানিয়ে দেবো আপনাদের কোন ওষুধটি ব্যবহার করবেন। আপনাদের এলাকায় মাজরা পোকার চাপ এখন বর্তমানে কতটা, অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমার ভিডিও দ্বারা আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। ধন্যবাদ সকলকে।